আজকের এই বক্তব্যটি বা আজকের এই প্রসঙ্গটি বা শিরোনামটি যদিও আপাত দৃষ্টিতে বিএনপির জন্য, কিন্তু এর যে প্রেক্ষাপট বা পরিস্থিতি কিংবা এর যে সারাংশ, এটি আমাদের রাজনীতির সকলের জন্য প্রযোজ্য, বিশেষ করে চলমান রাজনীতি নিয়ে। প্রথমে সংবাদটি বলে নেই বা ঘটনাটি বলে নেই খুবই সংক্ষেপে। আজকে 14 মাস ধরে নয়, বহুদিন ধরে আমরা শুনছি তারেক রহমান সাহেব আসবেন, এবং তিনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে। এয়ারপোর্টে কোটি কোটি মানুষ চলে আসবে। ঢাকা শহরে যদি 2.25 কোটি লোকের বাস হয়, তাহলে সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে বরণ করার জন্য ঢাকাবাসীর একটা বিরাট অংশ রাজপথে নেমে আসবেন, এবং তার ভক্তকুল যারা আছেন সারা বাংলাদেশে তারা ঢাকা শহরে চলে আসবেন, এবং ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না। যেমন ধরুন 2.25 কোটি লোক ঢাকাতে আছে, আর আরও 1 কোটি লোক শহরের বাইরে থেকে তারেক রহমান সাহেবকে দেখতে আসলো, এবং ঢাকা শহরের অধিবাসী হয়ে গেল 3.25 কোটি। এটি সাধারণত পৃথিবীর কোনো দেশে গত 20-25 বছরে ঘটেছে আমি এরকম জানি না। মানে পুরো ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না এই ঢাকা শহরে 2.25 কোটি লোকের সঙ্গে যদি আরও নতুন 1 কোটি লোক যুক্ত হয়। 1। 2 নম্বর হলো যে ঢাকা বিমানবন্দর থেকে আপনার যদি বিএনপির পল্টন অফিস বলেন, অথবা বিএনপির চেয়ারপারসনের কার্যালয় বলেন, অথবা তারেক রহমান সাহেব যে বাড়িতে থাকবেন সেই বাড়ি পর্যন্ত রাস্তার দুধারে 1 কোটি লোক সেখানে ভিড় করে। ইট ইজ ইম্পসিবল। তিল ধারণের জায়গা থাকবে না। এর কারণ হলো মাত্র লাখখানিক লোক। যদি এয়ারপোর্ট থেকে আপনি মহাখালী পর্যন্ত রাস্তার 2 পাশে 1 লাখ লোক দাঁড় করান, আপনি দেখবেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে। তো কাজেই তারেক রহমান সাহেবকে নিয়ে আমরা যে ভাইব, সে আওয়ামী লীগ জমানা থেকে তুলে আসছে যে তিনি আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব কিছু এলোমেলো হয়ে যাবে, সব কিছু তার অনুগত হয়ে যাবে, এবং বাংলাদেশে এইরকম একটা বিস্ময়কর যাকে বলা হয় পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যা অতীতে বাঙালি কখনো দেখেনি, ভবিষ্যতে বাঙালি দেখেনি, এবং বিএনপির লোকজন আসলে সেটা সবাই বিশ্বাস করেন, এবং জনাব তারেক রহমান সাহেবও সেটা বিশ্বাস করেন, এবং এটা খারাপ কিছু নয়। এখন 1 কোটির জায়গায় যদি 10 লাখ লোক আসে, এমনকি 5 লাখ লোক আসে গ্রামের বাইরে থেকে, তবুও মানুষ ধরে নেবে 1 কোটি লোক এসছে। বিকজ জনপ্রিয়তা এমন একটা জিনিস, সেটা মানুষের মুখে মুখে যেটা চলে আসে ওটাই বাস্তবতায় রূপ নেয়। যেমন বঙ্গবন্ধু বলে ফেললেন যে 7.5 কোটি বাঙালি। এখন আমরা কিন্তু তখন গুণে দেখিনি আসলে কয় কোটি বাঙালি, কিন্তু এটা যাকে বলা হয় 7.5 কোটি বাঙালি, এটা লেখা হয়ে গেছে, এটা কেউ আর উল্টাতে পারবে না। উনি বললেন 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন। একেবারে গুণে গুণে 30 লক্ষ শহীদ, 29 লাখ না, 31 লাখ না, কিয়ামত পর্যন্ত এই জিনিসগুলো দলিল হিসেবে থেকে যাবে। এর কারণ হলো জনপ্রিয়তার উপর দিয়ে আর কোনো ডকুমেন্ট হয় না। এই জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রশক্তি, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো জ্ঞানী গুণী কখনো কোনো জনপ্রিয় বিষয়ের উপরে হাত দিতে যায়নি। সেটা বিশ্বাস হোক, সেটা কাস্টম হোক, বা অন্য কোনো কিছুই হোক। একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন দেখা গেল যে লাত, মানাত, উজ্জা 3 জন মহিলার যাকে বলা মূর্তি কাবা ঘরে রেখে, সেই 3 জন মহিলার আবার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আরও সেই 360টি দেবদেবী বা 357টি দেবদেবী, সব মিলিয়ে 360টি দেবদেবী কাবা ঘরে ছিল। মক্কা বিজয়ের পর সবাইকে মানে ভেঙে ফেলা হলো, সব দেবদেবী ভেঙে ফেলা হলো, পুতুলগুলোকে। কিন্তু একটা জিনিস করা হলো না, কয়েকদিন অপেক্ষা করতে হলো, এবং আল্লাহ রাসূল নিজেও করলেন না। সেটা হলো ওখানে খ্রিস্টানদের যে যারা আমরা তাকে হযরত মারিয়াম বলি, তো সেই মারিয়াম আলাইহিস সালামের একটি মূর্তি ছিল, আর কাবার দেয়ালে হযরত ঈসা আলাইহিস সালামের একটি ছবি ছিল। এটা রাতারাতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধ্বংস করেননি, পরে করা হয়েছে। কারণটা কি? এর কারণ হলো যে তখন 500 এটা যে 6ষ্ঠ শতাব্দী,
তো উনি যে মক্কা জয় করলেন যেই সময়টাতে, সেই সময়টাতে রোমান সাম্রাজ্য প্রবল প্রতাপশালী, জাস্ট মোর দ্যান আমেরিকা, এবং তাদের রাষ্ট্রীয় ধর্ম তখন খ্রিস্টানিটি, এবং আশেপাশে সিরিয়া, তারপরে প্যালেস্টাইন, এখানে রোমান সাম্রাজ্যের সরাসরি কর্তৃত্ব রয়েছে। তো কাজেই তিনি রাষ্ট্রশক্তিকে খেপাতে চাইলেন না, এবং যে জনপ্রিয়তা রয়েছে ওখানে খ্রিস্টান ধর্মের অনুসারী তত বেশি ছিল না, কিন্তু হযরত মারিয়াম আলাইহিসসালামের যে জনপ্রিয়তা, প্রচণ্ড জনপ্রিয়তা ছিল আরবের বেদুইনদের মধ্যে। তো কাজেই তিনি সেই জনপ্রিয়তাকে সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন না। এটা কিন্তু ইসলামের ইতিহাস। তো এই কারণে কি হলো যে জনপ্রিয়তার মধ্যে দিয়ে যা কিছু প্রতিষ্ঠিত হয়ে যায় ওটা ইতিহাস হয়ে যায়। যেমন আমাদের দেখেন বিষাদ সিন্ধু একটা উপন্যাস মীর মোশাররফ সাহেবের, তো তিনি সেখানে কারবালার ঘটনা নিয়ে গল্প লিখেছেন। তার মধ্যে হয়তো বাস্তব সামান্য আছে 10%, আর বাকিটাই গল্প, কিন্তু ওটা নিয়ে আপনি কোনো টু শব্দ করতে পারবেন না। একই অবস্থা মহাভারতের পুরোটাই গল্প, কিন্তু ওটা নিয়ে আপনি কোনো হিন্দুদের সামনে মহাভারত নিয়ে, রামায়ণ নিয়ে কোনো বাজে কথা বলতে পারবেন না। ওটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। পারস্যে গিয়ে আপনি শাহানামা নিয়ে কোনো কথা বলতে পারবেন না, অত্যন্ত জনপ্রিয়, এবং ওখানে রুস্তুমকে নিয়ে, সুরাবকে নিয়ে একটা বাজে কথা বলে আপনার 32টা দাঁত খুলে ফেলবে। তো যেটা বলছিলাম, বাংলাদেশে তারেক রহমান সাহেবকে নিয়ে যে মিথ এবং ম্যাথোলজি তৈরি হয়েছিল যে তিনি আসলে এটা হবে, তো তিনি আসার সঙ্গে সঙ্গে যে কজনই লোক হতো না কেন ওটাকে মানুষ ওই যে তার গল্পের সাথে মিলিয়ে ফেলত। আর জনপ্রিয়তার একটা ব্যাপার হলো তিনি আসার সঙ্গে সঙ্গে তার পুরো পরিস্থিতি তার অধীনে চলে যেত, এবং তিনি যেটা বলতেন সেটা আইন হয়ে যেত। যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার পরে সব কিছু, কি সংবিধান, কি রাষ্ট্রতন্ত্র, কি মন্ত্রী, কি এমপি, কোথায় কি লেখা আছে, কি কোর্ট কাছারি, হাইকোর্ট, তিনি বলে দিতেন অমুক মুক্তি পাবে, সাথে সাথে সে মুক্তি পেয়ে যেত। অমুকে জেলে ঢোকার সঙ্গে সঙ্গে সে জেলে ঢুকে যেত। এইভাবে পার্লামেন্ট ওথ নেয়ার আগ পর্যন্ত পুরো দেশ বঙ্গবন্ধুর মুখের কথায় চলছে। তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম ঘটনাটা ঘটতে পারত গত 14 মাসে। কিন্তু সমস্যা হলো যে তিনি এই 14 মাসে আসেননি। কেন আসেননি এটা তার ব্যক্তিগত বিষয়, তার দল জানে। কিন্তু ইদানিং যে কথাগুলো বলা হচ্ছে এটা নিয়ে আমি আসলে আপত্তি জানাতে চাচ্ছি, আমার বক্তব্য দিতে চাচ্ছি। বিএনপির বন্ধুরা রাগ হতে পারেন, কিন্তু আমাকে এর কথা বলতে হবে। প্রায় সেই গত 3-4 মাস ধরে আমরা শুনছি, আরও বেশি 6 মাস ধরে শুনছি তারেক রহমান সাহেব এই ফেব্রুয়ারি মাসে আসবেন, তারেক রহমান সাহেব মার্চ মাসে আসবেন, এপ্রিলে আসবেন, জুনে আসবেন, এখন সর্বশেষ নভেম্বরের শেষ সপ্তাহে আসবেনই, নভেম্বরের শেষ সপ্তাহে আসবেন, এবং 2-1 দিন এদিক ওদিক হতে পারে। সালাউদ্দিন সাহেব এই কথাগুলো বলে যাচ্ছেন। 2 নম্বর হলো তারেক রহমান সাহেব আসবেন, তার জন্য বাড়ি তৈরি হচ্ছে, গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি, সেই বাড়ির ছবি ছাপা হচ্ছে, সেই বাড়িতে ধোয়া মোছা করা হচ্ছে, সেই বাড়ির লন ঠন সব কিছু দেখানো হচ্ছে, ইত্যাদি নানা রকম কাজ করা হচ্ছে। এখন এতে করে ত্রিমুখী সমস্যা তৈরি হয়েছে। প্রথমত হলো যে তারেক রহমান সাহেব যদি এই ডিসেম্বরের মধ্যে না আসেন, তার রাজনীতি শেষ এবং বিএনপি রাজনীতি শেষ। আর যদি তিনি যদি আসেন তাহলে এই গত 14 মাস ধরে তাকে নিয়ে যে মিথ তৈরি হয়েছে, যে ভাইব তৈরি করা হয়েছে, যে উত্তাপ ছড়ানো হয়েছে, সেটি এই নভেম্বর মাসে এসে একেবারে অসম্ভব একটা বিষয়। ফলে কি হলো, তার এই আশাটা যদি আরও 6 মাস আগে হতো তাহলে বিএনপির যে বেনিফিট হতো এখন সেটা বিএনপির জন্য বুমেরাং হয়ে যাবে। এই গেল 1। 2 নম্বর হলো যে তিনি ধরেন তিনি এলেন না, তো সেক্ষেত্রে তার আগমন নিয়ে বিএনপির যারা লোকজন আর দ্বিতীয়বার কথা বলতে পারবে না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে যদি তিনি না আসা পর্যন্ত, এখন তিনি দেশ চালাচ্ছেন ধরে নেওয়া হয়, দল চালাচ্ছেন ধরে নেওয়া হয়, তার কথাই সব কিছু হচ্ছে, কিন্তু অন বিহাফ অফ হিম এখানে বিএনপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা ওয়েট আছে। তারা তারেক রহমান সাহেবের দোহাই দিয়ে, তারেক রহমান সাহেবকে মূল মন্ত্র ব্যবহার করে, তাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে তারা কিন্তু তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু যত বেশি তারেক রহমান সাহেবকে সামনে আনা হচ্ছে, নেতা আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নেতা এটা বলেছেন ওটা বলেছেন, তাহলে বিএনপির মতো একটা বড় দল, সেখানে যে একটা বিকল্প নেতৃত্ব আছে এবং সেই নেতৃত্ব তার প্রতিপক্ষের সঙ্গে যুগের পর যুগ লড়াই করবে, সংগ্রাম করবে,
এটার যে একটা শক্তিমত্তা, এই শক্তিমত্তাটা শূন্যতে চলে আসবে। এবং বিশ্বাস করেন, আজকে বিএনপির যে অবস্থা, এর চেয়ে শতগুণ ভালো অবস্থা ছিল 1954-এর যে যুক্তফ্রন্ট নির্বাচনের আগে মুসলিম লীগের। কিন্তু একটা নির্বাচনের ফলাফলের পরে পুরো ইতিহাস থেকে এই দলটি হারিয়ে গেল। দেয়ার ওয়াজ নো মুসলিম লীগ। একই অবস্থা এখন যে ভাইবগুলো তোলা হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে তারেক রহমান সাহেবকে নিয়ে, তাতে বিএনপির রাজনীতি, বিএনপির অর্থনীতি, বিএনপির যত ভালো কাজ, যত মন্দ কাজ, যা কিছু আছে সব কিছু একেবারে গো টু হেল, একেবারে গর্তের মধ্যে চলে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আরও কিছু জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো কিছু মানুষ প্রচার করে বিএনপির তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে নেতা বানানোর চেষ্টা করছেন, এই মুহূর্তে তাকে মহামানব বানানোর চেষ্টা করছেন, এবং তার যে অতীতের যে দুর্নাম বদনামগুলো ছিল, যে ন্যারেটিভগুলো ছিল, সেই ন্যারেটিভগুলোকে কাটিয়ে ওঠার জন্য তাকে নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। যেমন দেখা গেল ওই যে একজন স্পোর্টস উপজাতীয় মেয়ে সেই ফুটবলে ভালো করলো, তো আমাদের পাড়ার মানে যাকে বলা হয় বর্ষাকালের মধ্যে মাটি কাটা ভেঙে সেই রুহুল কবির রিজভী সাহেব সেই মেয়ের বাড়িতে গেলেন তাকে টিনের ঘর তুলে দেওয়ার জন্য বা আর্থিক সাহায্যের জন্য তারেক রহমান সাহেবের নির্দেশে। এটা নাটক তৈরি হয়েছে এবং এই নাটকের কোনো দর্শক ছিল না, এটার কোনো ইম্প্যাক্ট ছিল না। আমি বললাম তাই আপনারা মনে করলেন। বিশ্বাস করে দেখেন, এটা আপনি দেখেছেন বা দেখেননি, বা এই যে আমার মুখে শুনলেন, আপনার কোনো ইফেক্ট তৈরি করেছে কিনা। বা তারেক রহমান সাহেব অমুক পরিবারের দায়িত্ব নিয়েছেন, রাস্তায় ওরকম একটা ছেলেকে বা মেয়েকে গায়ের রং ঠিক অস্বাভাবিক হওয়ার কারণে তার পিতা ছেড়ে গেছে, তার দায়িত্ব নিয়েছেন। এই জিনিসগুলো এখন বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা 2001 থেকে 2006 সনে যে ন্যারেটিভগুলো ছিল তার চেয়ে আরও বাজে ন্যারেটিভ তৈরি হয়েছে। তখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা ছিল, তারপরে সেই সময় খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10% ইত্যাদি যে ন্যারেটিভগুলো, ওইগুলো মোকাবিলা করার জন্য অনেক রাষ্ট্রীয় মেশিনারি ছিল। কিন্তু এখন বিএনপির হাতে আসলে কোনো মেশিনারিজ নেই, কোনো অ্যাট্রাকশন নেই, নাথিং। তো সেই ক্ষেত্রে আগের যে ন্যারেটিভগুলো ছিল সেই ন্যারেটিভগুলো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বাজেভাবে বেড়ে গেছে। ঠিক সেই অবস্থাতে যদি তারেক রহমান সাহেবের একটি ভালো কাজ, ভালো ইচ্ছা, ভালো প্রচার এবং প্রোপাগান্ডা এখানে ছেড়ে দেওয়া হয়, এটি এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনার মতো, পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার মতো অবস্থা। তো এক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কাজগুলোই যদি বিএনপি যখন ক্ষমতায় আসতো, ক্ষমতায় আসার পরে যে সকল অনেক এক্সপার্ট আছে এই ধরনের মানুষের ইমেজ পুনরুদ্ধার করার জন্য, দেয়ার আর ম্যানি অর্গানাইজেশন, ওয়ার্ল্ড মানে ক্লাস অর্গানাইজেশন রয়েছে, বাংলাদেশে কোনো এরকম প্রতিষ্ঠান নেই। যেমন ধরেন এখন শেখ হাসিনার ইমেজ পুনরুদ্ধারের জন্য, তার বক্তব্য ঠিক করার জন্য, তার ভাষণ রেডি করার জন্য, তার সাক্ষাৎকার গ্রহণ, সাক্ষাৎকার তৈরি করা, এগুলো করার জন্য নিঃসন্দেহে কতগুলো এজেন্সি কাজ করছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পর তার জন্য ঠিক এরকম কতগুলো কাজ করতে হবে। আবার অন্যদিকে এখন বিএনপি যে কাজগুলো করছে গত 10 বছর ধরে, সেই কাজগুলো আসলে জনমনে কোনো ইফেক্ট তৈরি করেনি, নাথিং। এখানে বিএনপির যে জনপ্রিয়তার কথা বলা হচ্ছে, এটা বিএনপির আসলে একটা দলীয় অনুগত্য। বিএনপির 30% লোক বিএনপি করে, এখন বিএনপি সুষমা আরও 5% যুক্ত হয়েছে, 35। আওয়ামী লীগ 30% লোক করে, মেরে ফেলেও 30% লোক করবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আবার 35% হবে। এটা বাংলাদেশে একটা নর্মাল যাকে বলা হয় উদাহরণ হয়ে পড়েছে, এর সঙ্গে আলাদা কিছু নেই। কিন্তু সাধারণ মানুষের মধ্যে শেখ হাসিনার সম্পর্কে কিংবা জয় সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে একটি নতুন শ্রদ্ধার আবেশ তৈরি করার জন্য যে পাবলিক রিলেশন করা দরকার, ওটা এই সবেমাত্র বিএনপি আওয়ামী লীগ শুরু করেছে দিল্লিতে যাওয়ার পরে। এর আগে আওয়ামী লীগ বাংলাদেশে বসে সে তার যে পোষা সাংবাদিক তাদের দ্বারাই যে কাজ করার চেষ্টা করেছে, তাতে আওয়ামী লীগের সর্বনাশ ঘটিয়েছে। কিন্তু বিএনপি গত 15 বছরে এই ধরনের কোনো কাজ করেনি এখনও পর্যন্ত। মানে তাদের দলের কোনো একজন মানুষ খুব ভালো ইংরেজিতে বক্তব্য দিবেন, যেটা শুনলে মানুষ মুগ্ধ হয়ে যাবে, বাংলায় একটা বক্তব্য দিবেন, মানুষ শুনলে বিমোহিত হয়ে যাবে।
তারা সুন্দর একটা পোশাক করবেন কোনো একটা নেতা, তার ড্রেস কোড দেখলে, তার হাঁটা দেখলে, তার চলা দেখলে, অ্যাপ্রোচিং দেখলে মনে হবে যে একজন রাষ্ট্রনায়ক। আপনি মার্গারেট থ্যাচার, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, বিল ক্লিন্টন, আপনি এদের পোশাক আশাক দেখেন, চালচলন দেখেন, কথাবার্তা দেখেন, এমনকি মোহাম্মদ আলী ক্লে, তার পোশাক আশাক দেখেন, যে এগুলোর পিছনে অনেক গ্রুমিং আছে, অনেকগুলো ইনভেস্টমেন্ট আছে। সেই কাজগুলো তারেক রহমান সাহেব এবং তার আশেপাশের লোকজন শুরু করেনি। তারেক রহমান যে কাজগুলো করেছেন সেটা বোঝা যাচ্ছে। তার যারা লোকজন, এতদিন আমরা তাদের নাম জানতাম না, বাংলাদেশে 2-3 জন তার উপদেষ্টা চলে আসছে। তো এই সকল যে সকল উপদেষ্টা আছে, তো এদের পোশাক, ড্রেস, কথাবার্তা, চালচলন, সেটা যুবলীগের যুবদলের যে নয়ন আছে, নয়নের সে নিম্নমানের। মানে নয়নের নামে সুলতান সালাউদ্দিন টুকু কিংবা ধরেন ছাত্রদলের যে সভাপতি আছে, এদের চাইতে এদের মানে তারেক রহমান সাহেবের যারা লন্ডন উপদেষ্টা ছিলেন, বাংলাদেশে এসছেন, এদের অ্যাপ্রোচিং, কথাবার্তা, শিক্ষা দীক্ষা, এই যে গতানুগতিকভাবে বিএনপির যে সকল নেতা বাংলাদেশের মাঠে আছে তাদের চাইতে একটুও ভালো নয়। বরং বিএনপির মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী রয়েছেন, তাদের যে সাহস রয়েছে, শক্তি রয়েছে, তার 100 ভাগের 1 ভাগও তারেক রহমান সাহেবের এই ধরনের তথাকথিত উপদেষ্টাদের নেই। আমি জানি না এরা তাদেরকে মানে এরা তারেক রহমান সাহেবকে কী উপদেশ দিয়েছেন, আর এর উপদেশ দ্বারা তারেক রহমান সাহেবের কী কী উপকার হয়েছে। আবার অন্যদিকে ওনার অফিসকে কেন্দ্র করে হয়তো একটা গ্রুপ আছে, একটা অফিস আছে, এখানে সানির নাম আসে খুব বেশি। তো সানি কেমন, আমি সানির চেহারাও দেখি না, এই কথাও বলি না, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে ভালো না, প্রথমত একেবারে কিছুই ভালো না, কোনো কিছুই ভালো না। তো সেই দিক থেকে মানে এই যে ওনাকে নিয়ে যে আমরা হাইপ তুলছি, ওনাকে আমরা মহামানব বানাচ্ছি, ওনার আশাকে কেন্দ্র করে আমরা যে আগমনী বার্তা দিচ্ছি, তো সেই আগমনী বার্তার চূড়ান্ত পরিণতি কী হবে, আসলে কি হবে, না আসলে কি হবে, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের আরও একটু ভাবা উচিত।